হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেট ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 229 নম্বর পেজের 16 নম্বর স্কুলের KTPP হাই স্কুল HS এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি দিচ্ছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা আলোচনা করছি। একে থেকে সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, ইলেকট্রিক কাটা হলো একটি সরল যন্ত্র, মিথ্যা। 2 নম্বরে হাইড্রোজেন ক্লোরাইড একটি গ্যাস, মিথ্যা। 3 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ একটি লব্ধ রাশি, মিথ্যা। 4 নম্বরে দাড়িপাল্লা অভিকর্ষ এর ভিত্তিতে কাজ করে, মিথ্যা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কাঁচির ক্রিয়া ড্যাশ শ্রেণী লিভার, প্রথম শ্রেণী লিভার। 2 নম্বর প্রশ্ন, বলের এসআই একক হল ড্যাশ, নিউটন। 3 নম্বর প্রশ্ন, দেশলাই কাঠি ও দেশলাই বাক্স ক্রিয়া করে ড্যাশ, বিপরীত দিকে। 4 নম্বর প্রশ্ন, ফসফরাস ট্রাইক্লোরাইডের সংকেত ড্যাশ না PCl3। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। লিভারের স্থির বিন্দুটির নাম কি? না আলম্ব। চক্র ও অক্ষদণ্ড এর সমস্ত স্থির বিন্দুগুলি যে সরলরেখা বরাবর থাকে তাকে কি বলে? ঘূর্ণন অক্ষ বলে। এরপরে 2 দাগে পরিস্রাবণ কি? ধাতু সংকর কাকে বলে? যে প্রক্রিয়ার সাহায্যে কোনো তরলে অদ্রবীভূত ভারী কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের মাধ্যমে পৃথক করা হয় সেই পদ্ধতিকে বলে পরিস্রাবণ। 2 বা ততোধিক ধাতু পরস্পর বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নেওয়া হয়। এইরকম ওই তরল মিশ্রণ ঠান্ডা হওয়ার পর কঠিনে পরিণত হয়ে যে নতুন ধাতুর সৃষ্টি করে তাকে সংকর ধাতু বা মিশ্র ধাতু বলে। যেমন তামা ও দস্তা ধাতু মিশিয়ে তৈরি হওয়া পিতল একটি সংকর ধাতু। আবার ব্রোঞ্জ নামক সংকর ধাতুটি তামা ও টিন ধাতু মিশে তৈরি হয়েছে। 3 নম্বর প্রশ্ন, আয়তন মাপক চোঙ কাকে বলে? মাপনী চোঙ হল কাঁচ বা অন্য কোনো স্বচ্ছ বস্তু দিয়ে তৈরি সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্র। পাত্রটির গায়ে সাধারণত মিলিলিটার এককে অংশাঙ্ক করা থাকে, যার দ্বারা তরলের আয়তন মাপা হয়। আর্ক অক্সানোমিটার কি? উত্তরটি হল উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম আর্ক অক্সানোমিটার। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম আর্ক অক্সানোমিটার। 4 নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বর, তৃতীয় শ্রেণীর লিভারের একটি প্রতীক চিহ্ন অঙ্কন করো। লক্ষ্য করো তৃতীয় শ্রেণীর লিভারের ছবিটা লক্ষ্য করো যে বাধা বা ভার, বল আর আলম্ব। বুঝতে পেরেছ? নৌকার দাঁড় বাইবার সময় বাধার অবস্থান কোথায় থাকে তা লেখো। মাঝখানে বাধা থাকে, মাঝখানে বাধা থাকে। 2 দাগে আলম্ব বিন্দু ও ফালক্রাম নেই এরকম দুটি সরল যন্ত্র এর নাম লেখো। সূচ, ছুরি। মেশিনে গ্রিজের ভূমিকা কি? ক্ষয় কমানোর কাজ করে, ক্ষয় কমানোর কাজ করে। তার অথবা নততলকে সুবিধাজনক বানানো যায় এরকম দুটি উপায় লেখো। এখান থেকে এতটা পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এতটা। বুঝতে পেরেছ? কখন কপিকল ব্যবহার করা সুবিধাজনক হয়? কুয়ো থেকে জল তুললে কপিকল ব্যবহার করা হয়। বড় বড় কারখানায় ভারী ভারী মালপত্র তুলতে অনেক সময় কপিকল ব্যবহার করা হয়। 3 নম্বর দাগে দ্রাব্য কি? দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি অন্য কোনো পদার্থে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাব্য বলে। যেমন জলের সাধারণ লবণ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করে জল হবে ওই দ্রবণের দ্রাবক আর সাধারণ লবণ হবে দ্রাব্য। যৌগকে বোঝাতে সংকেত লেখা হয় কেন? মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করার জন্য সংকেত লেখা হয়। সংকেত লেখার পদ্ধতিটা দেখে নাও তোমরা।
বুঝতে পেরেছ? 4 দাগে পরিশ্রাবণ পদ্ধতি আশ্রাবণ পদ্ধতি অপেক্ষা ভালো হওয়ার দুটি কারণ লেখো। এই যে আশ্রাবণ এবং পরিশ্রাবণ, এইটা ঠিক করে পড়ে তোমরা প্রশ্নের উত্তরটি লিখে নেবে। ওকে, এখান থেকে পড়লেই তোমরা উত্তরটি পেয়ে যাবে। ফসফিন গ্যাসের সংকেত লেখো PH3, অথবা হাইড্রোজেন সালফাইড কি কি মৌল দিয়ে গঠিত? হাইড্রোজেন ও সালফার। পরিশ্রাবণ পদ্ধতি দুটি সীমাবদ্ধতা লেখো। পরিশ্রাবণ পদ্ধতি অপেক্ষাকৃত কম সময় লাগে, আর পরিশ্রাবণ প্রকৃত জটিল প্রক্রিয়া। 5 দেখ মৌলিক একক বলতে কি বোঝায়? যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলির একক গঠন করা যায়, সেই রাশিগুলির এককগুলিকে মূল বা প্রাথমিক একক বলে। উদাহরণ: মূল রাশিসমূহ অর্থাৎ দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা ইত্যাদির একক। তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার। অথবা তুমি কি মনে করো ভর ও ভার একই? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখান থেকে উত্তরটি এখান পর্যন্ত লিখে দেবে। ওকে, সৌরদিন কি? দিনের বেলা যখন জানালা দিয়ে রোদ এসে প্রথমে মেঝেতে পড়ে, তখন থেকে আবার পরদিন ওই জানালা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান, তাকে এক সৌরদিন বলে। 6 এর দাগে দুটি ঘটনার মধ্যবর্তী ব্যবধান মাপা যায় এরকম একটি যন্ত্রের নাম লেখো। ঘড়ি। মিটারের সংজ্ঞা দাও। ফ্রান্সের প্যারিস শহরে 1899 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ব্যুরো অব ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের সংকর ধাতু তৈরি একটি দণ্ডের দু প্রান্তের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ 1 মিটার বলে। অন্য পদ্ধতি অপেক্ষা এসআই তে পরিমাপ সুবিধাজনক তার একটি কারণ লেখো। এসআই পদ্ধতি ব্যবহারের সুবিধাগুলি হল: এই পদ্ধতিতে যেমন খুব ক্ষুদ্র মানের রাশিকেও মাপা যায়, তেমনি আবার অনেক বড় মাপের রাশিকেও মাপা যায়। কোন রাশি এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধু দশমিক বিন্দু সরালেই হয়, অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগের প্রয়োজন হয় না। যেমন 124.75 মিলিমিটার সমান 0.124775 কিমি সমান 1247.5 ডেসিমি ইত্যাদি। আয়তন ও ভরের এককের মধ্যে খুব সহজেই সম্পর্ক স্থাপন করা যায়, যেমন 1 লিটার আয়তনে জলের ভর 1 কিলোগ্রাম। 7 দাগে এতে লিন্ডেম্যানের বক্তব্য অনুযায়ী একটি বাঘ হরিণ খেয়ে কতটা সৌরশক্তি ব্যবহার করতে পারবে? 10%। যদি ওই হরিণ যে গাছপালা খেয়েছিল সেগুলি 100 জুল সৌরশক্তি অর্জন করেছিল। পুনরুৎপাদন একটি বৈদ্যুতিক শক্তির উৎসের নাম সৌরশক্তি। অথবা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। ঘর্ষণ বল একটি প্রয়োজনীয় ক্ষতিকারক বল। ঘর্ষণ একটি অপচয়ী বল। এই বলের ক্রিয়া অতিক্রম করার জন্য শক্তির একাংশ ব্যয় করতে হয়, ফলে যন্ত্রের দক্ষতা কমে যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। এই দিক থেকে ঘর্ষণ আমাদের কাছে ক্ষতিকারক। অন্যদিকে ঘর্ষণ বল না থাকলে হাঁটাচলা, বস্তুকে হাত দিয়ে ধরা, গাড়ি চালানো ইত্যাদি কোনো কাজই স্বাভাবিকভাবে করা সম্ভব হতো না। তাই ঘর্ষণ ক্ষতিকারক হলেও দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ঘন্টা বাজাবার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি, শব্দ শক্তিতে। এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন: দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হল অপশন ডি তে ব্যাকটেরিয়া। 2 দাগে মাকড়সা যে পর্বের প্রাণী তা হল অপশন সি তে আর্থ্রোপোডা। 3 নম্বর: জঁ আরি ফেবা কোন দেশের বিজ্ঞানী? অপশন সি তে ফ্রান্সের বিজ্ঞানী। 4 নম্বরে জল রেশম বা ওয়াটার সিল্ক বলা হয়? অপশন ডি কে শ্যাওলাকে। 5 দাগে দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা, এটি 4R পদ্ধতি কোন দিকে তুলে ধরে? অপশন ডি তে রিফিউজ পদ্ধতিকে তুলে ধরে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড, নটোকর। 2 নম্বর প্রশ্ন: তিমির সাঁতার কাটার অঙ্গ হল ড্যাশ, ফ্লিপার। 3 নম্বর প্রশ্ন: ড্যাশ মশার কামড়ে ডেঙ্গি রোগ হয়? এডিস। 4 নম্বর প্রশ্ন: উইদের পেটে এক প্রকার জীবাণু থাকে যারা ড্যাশ হজম করতে পারে? সেলুলোজ। 5 নম্বর প্রশ্ন: স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া যায় একটি বর্জ্য হল ড্যাশ, ইঞ্জেকশনের সিরিঞ্জ। 3 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন: বাংলা কীটপতঙ্গ বইটি লেখক গোপাল চন্দ্র ভট্টাচার্য। 2 নম্বর প্রশ্ন: সাবস কি?
তোমরা 146 নম্বরের পাঠ্য বইটা একটু দেখে নিও, কষ্ট করে বুঝতে পারছো, ওখানে রয়েছে। 3 প্রশ্ন, একাইনোডার্মাটা পর্বের প্রাণীর একটি বৈশিষ্ট্য লেখো। না, বৈশিষ্ট্য হলো ত্বকে কাঁটা থাকে। এরপরে 4 নম্বরে, বাঘের চোখের রেটিনায় কি বস্তু থাকায় ওরা অল্প আলোতে দেখতে পায়? না, ট্যাপেটাস লুসিডাম। ট্যাপেটাস লুসিডাম। কোন মাছ বাসা তৈরি করে? তেলাপিয়া মাছ বাসা তৈরি করে। 4 বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। ফার্ন, টেরিডোফাইটা, চ্যাপ্টা ক্রিমি, প্লাটি হেলমিনথিস, প্লাজমোডিয়াম প্রোটোজোয়া, গোল ক্রিমি, অ্যাস্ক হেলমিনথিস, মস, ব্রায়োফাইটা। 5 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দেওয়া যায় কোনো 3টি। প্রথম প্রশ্ন, ব্যক্ত বীজ উদ্ভিদ ও গুপ্ত বীজ উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। পার্থক্যটা দেখে নাও, যেহেতু দুটি পার্থক্য তুলে ধরতে বলেছে তোমরা দুটি পার্থক্যই তুলে ধরবে। ওকে। 2 নম্বর প্রশ্ন, শামুক কোন পর্বের প্রাণী? এই পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো। শামুক হলো কম্বোজ বা মোলাস্কা পর্বের প্রাণী। বৈশিষ্ট্য, দেহ নরম খণ্ডবিহীন হয়, দেহ ম্যান্টল নামক বিশেষ পর্দা দ্বারা আবৃত থাকে, নরম দেহের বাইরে বা ভেতরের দিকে চুন জাতীয় পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে। দেহে 3টি অংশ নিয়ে গঠিত, মস্তক, মাংসলপদ ও দেহের ভিতরের অঙ্গসমূহ। এদের অগমন অঙ্গ মাংসলপদ, এদের অঙ্গ বৃক্ক। 3 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, যেমন শাকসবজি, পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা প্রভৃতি। জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থ সমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না এবং পরিবেশের চক্রাকারে আবর্তিত হয় না তাদের জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে, যেমন মার্কিউরিক লবণ, ডিডিটি, পিএইচসি, প্লাস্টিক, বিভিন্ন ধাতু প্রভৃতি। 4 দাগে, তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু স্তরটি কি বলে? এর কাজ কি? তিমির ডার্মাল ত্বকের নিচে যে পুরু চর্বির স্তর থাকে তাকে ব্লাবার বলে। ব্লাবারের কাজ কি? না, তিমি চলাফেরার জন্য যে শক্তি খরচ হয় তা সরবরাহ করা এবং দেহে তাপ বজায় রাখা। 6 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, মৌমাছিকে সামাজিক জীব বলে কেন? মৌমাছিরা একা একা থাকে না, একসঙ্গে সবাই মিলে একটি যৌথ পরিবারের মতো থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি পরিবার থাকে। পরিবারের অর্থাৎ মৌচাকের কেন্দ্রবিন্দু হল রানী মৌমাছি। রানী ডিম পাড়ে এবং মৌচাকে থাকা শ্রমিক মৌমাছিরা রানীর সন্তান প্রতিপালন, মধু তৈরি, রানীর যত্ন, মৌচাকের সুরক্ষা প্রদান প্রভৃতি কাজ করে। পুরুষ মৌমাছি কেবলমাত্র প্রজননের অংশ নেয়। বিভিন্ন প্রকার মৌমাছি একসাথে অবস্থান করে এবং কাজ ভাগ করে নেয় বলে এদের সামাজিক পতঙ্গ বলে। শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? দেখো, শ্রমিক মৌমাছির কাজটা মোট 6টি রয়েছে, তার মধ্যে এই যে শ্রমিক মৌমাছির কাজ রয়েছে 6টি, তার মধ্যে এই যে মৌচাক তৈরি করা এবং মৌচাক কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা, ফুল থেকে নেকটার মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা, রানী মৌমাছি যত্ন করা, ডিম, লার্ভা, পিঁপড়াদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো এবং তাদের বড় করে তোলা, শত্রুদের হাত থেকে বাসায় রক্ষা করা। এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলের বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করা। 2 নম্বর প্রশ্ন, আচরণ বিজ্ঞানী জেন গুডাল সম্বন্ধে যা জানা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 137 নম্বর পেজের পাঠ্য বইতে রয়েছে, একটু দেখে নিও। 3 প্রশ্ন, প্রদত্ত শ্রেণীগুলি একটি করে বৈশিষ্ট্য লেখো। মাছ, সরীসৃপ, পাখি। মাছের বৈশিষ্ট্য, এরা জলে বসবাস করে, দেহ মাখু আকৃতির পিচ্ছিল আঁশ দ্বারা আবৃত থাকে, এদের গমনাঙ্গ পাখনা, এদের শ্বাসাঙ্গ ফুলকা, এদের হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ থাকে, এরা শীতল রক্তের প্রাণী, রুই মাছ, হাঙ্গর ইত্যাদি। সরীসৃপের বৈশিষ্ট্য দেখেছ তোমরা, এরা স্থলে বসবাস করে, বুকের উপর ভর দিয়ে চলাফেরা করে, ডাঙাতেই ডিম পাড়ে এবং ডাঙাতেই বড় হয়, দেহ শুষ্ক আঁশ দ্বারা আবৃত থাকে, এদের দেহ 3টি অংশে বিভক্ত, মস্তক, গ্রীবা, দেহখণ্ড। এছাড়া এদের দেহের পিছনের অংশ লেজে পরিণত হয়, উদাহরণ গোখরে সাপ, কুমির ইত্যাদি। পাখিদের বৈশিষ্ট্য, দেহ মাকু আকৃতি বিশিষ্ট হয়, দেহ 4টি অংশে বিভক্ত, যথা মাথা, গ্রীবা, দেহখণ্ড, লেজ। সমগ্র দেহ তো পালকে রাখা থাকে, অগ্রপদ ডানায় রূপান্তরিত হয় এবং উড়তে সাহায্য করে। পশ্চাৎপদ 4টি নখর যুক্ত আঙুল বর্তমান। চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে এবং চোয়ালে দাঁত থাকে না। হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। দেহের অস্থিগুলি হালকা ফাঁপা এবং ব্যয়পূর্ণ হয়। এরা ডিম পাড়ে এবং ডিমে তা দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চাকে বড় করে, পায়রা, মুরগি ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, 4R পদ্ধতির সাহায্যে কিভাবে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা করা হয় লেখো। দেখো, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, বুঝতে পেরেছ? পরপর দেখে নাও, কমিয়ে আনা, আবার কাজে লাগানো বা রিউজ, রিডিউস, পুনর্বার রিসাইকেল, প্রত্যাখ্যান করা, রিফিউজ।
দিয়ে প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি এত দূর লিখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।